প্রথমে যেরমভাবে সে রাজা হয়ে শুরু করেছিল, যুবরাজ হয়ে, সে আল্টিমেটলি জনি ওয়াকার লেভেলে নেমে গেল। তো এখানে পালাচ্ছে, ওখানে ডিম খাচ্ছে। তো মানে এতে দেখার কিছু নেই, ওনাকে সব জায়গা থেকে তলব করেছে। হি ইজ দ্য ম্যান ইন ডিমান্ড। সবাই চাইছে, ত্রিপুরা চাইছে, ইডি চাইছে, সিআইডি চাইছে। এই চুরিটার তার প্রয়োজন ছিল কি না তাকে বাকি জীবনটা জেলে বসে ভাবতে হবে। আমার কাছে যেটুকু আগে একটা এতে শুনেছিলাম যে দেশ থেকে টাকা, এখান থেকে টাকা যায় দুবাই, যায় দুবাই থেকে যায় লন্ডন, লন্ডন থেকে যায় জার্মানি, জার্মানি থেকে বিভিন্ন রাশিয়ান কলগার্ল, রাশিয়ান বার ডান্সারদের কাছে আমাদের বাঙালির টাকা রয়ে গেছে। পার্টি ফান্ডে ১,৫০০ কোটি টাকা আছে তৃণমূলের। এই যে ঋতব্রত অ্যান্ড কোম্পানি এবং ৬০ জন, মানে আলিবাবার ৬০ চোর, হ্যাঁ, এদের টার্গেট হচ্ছে ওই ১,৫০০ কোটি টাকা। ঋতব্রতর টার্গেট হচ্ছে ১,৫০০ কোটি টাকা। ওটাকে হিস্সাটাকে ঠিকঠাক করে সবার মধ্যে কথা হয়ে গেছে যে আমাদের মধ্যে এইরকম রেশিওতে হবে। আর বাকিদের টার্গেট, কারণ যার কাছে সিম্বল তার কাছে টাকা। আজকের ডেটে মমতার কাছে সিম্বলটা নেই। তো এইবার আর দ্বিতীয় হচ্ছে মমতার এই টাকা এবং এই করতে করতে ৬ মাস পার করে দেবে। এর মধ্যিখানে আমরা দেখতে পাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকবার ভেতর বাইরে করবে। হ্যাঁ, করতে করতে হঠাৎ করে একটা চোখের প্রবলেম নিয়ে আমেরিকা চলে যাবে, আর পাওয়া যাবে না। আমার একটা সিনেমার কথা মনে পড়ে গেল, দেবানন্দের সিআইডি, যেখানে দেবানন্দ সিআইডির রোলটা প্লে করেছিল। আর জনি ওয়াকার ছিল ছিচকে চোর, তার ক্যারেক্টারের নামটা ছিল মাস্টার। তো প্রথমে যেরমভাবে সে রাজা হয়ে শুরু করেছিল, যুবরাজ হয়ে, সে আল্টিমেটলি জনি ওয়াকার লেভেলে নেমে গেল। তো এখানে পালাচ্ছে, ওখানে ডিম খাচ্ছে। তো মানে এতে দেখার কিছু নেই, ওনাকে সব জায়গা থেকে তলব করেছে। হি ইজ দ্য ম্যান ইন ডিমান্ড। সবাই চাইছে, ত্রিপুরা চাইছে, ইডি চাইছে, সিআইডি চাইছে। তো সেখানে ওনার মানে এখন ওনার যেটা হয়েছে না, ওনার সোমবারের ব্রত করা উচিত, কারণ প্রতি সোমবার একটা জায়গায় ওনার ডাক পড়েছে। হ্যাঁ, বাবা শিবের যদি উনি এখন ব্রত পালন করেন, হ্যাঁ, এবার তাহলে ওনার হাতে কিছু উত্রাণ হতেও পারে। বাট অন আ সিরিয়াস নোট, এটা তো হওয়ারই ছিল, এটা জাস্ট সময়ের অপেক্ষায় ছিল। এবং সবচেয়ে বড় কথা, যারা এতদিন এই সেটিং তত্ত্ব দিয়ে বিজেপিকে মানে কি বলতো হেনস্থা করার চেষ্টা করেছে, তাদের কাছে এই জবাবটা এখন পুরোপুরি নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে যে সেটিং তত্ত্ব বলে কিছু নেই। সময়ের আইনের একটা সময় লাগে, যেটা মানে তার গর্দান অবধি পৌঁছতে একটা সময় লাগে আইনের হাতকে। তো সেই সময়টা লেগেছে, এবং সেই সময়ের সাথে সাথে সেই সময়টা কিছুটা দ্রুত হয়েছে সরকার পরিবর্তন হওয়াতে। কারণ সরকারের যারা তৃণমূল সরকার যেগুলোকে ব্লক করে রেখেছিল, যে তদন্তগুলোকে, যে এভিডেন্স লোপাট করে রেখেছিল, সেগুলো যেহেতু বেরিয়ে আসছে, সেই জন্য তদন্তকারী সংস্থারও অনেক সুবিধা হয়েছে জিনিসটাকে ফাস্ট ট্র্যাকে মুভ করার। তো এটা তো প্রথম 3টে দিয়ে উনি শুরু করেছেন। ইডি ডেকেছে চাকরির এসএসসির মামলায়, ত্রিপুরায় ডেকেছে, আর এখানে সিআইডি। তো কি হলো ব্যাপারটা, যে ওই সেই বড় একটা নিজেকে বিশাল একটা কিছু ভাবতে গিয়ে, করতে গিয়ে, দেখাতে গিয়ে এত কম্প্রোমাইজ করলো। এই চুরিটার তার প্রয়োজন ছিল কি না তাকে বাকি জীবনটা জেলে বসে ভাবতে হবে। কারণ সে যে সুযোগ, সম্মান এবং মানে বাংলার জন্য করার যে সুযোগটা পেয়েছিল, যাতে সে অমরত্ব লাভ করতে পারত, তা, এবং মানে আমি তাকে বলতে গিয়ে মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছি, কিন্তু তারা এটাকে মানে একটা ছিচকেমি, ছ্যাচরামি পর্যায়ে নিয়ে গিয়ে নিজেরা এখন পালিয়ে বেড়াচ্ছে। মানে এটা খুব মানে খারাপ লাগে একদিকে দেখতে, কারণ মানুষের রুচি তো মানুষের অবস্থান ঠিক করে দেয়। তারা এত নিম্ন রুচির, এবং সেটা আমরা বুঝিনি।
প্রথমে যখন 2011-য় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিলাম, এবং তিনি যে এত বড় বড় আপোষ করতে পারে বাংলার স্বার্থকে বিসর্জন দিয়ে, সেটাও আমরা কোনোদিন ভাবিনি। তো এইটাই আমি বলতে চাই যে সিআইডি বা এগুলো তো কনসিকুয়েন্সিয়াল। হ্যাঁ, আমি আজকে কারোর পকেট থেকে টাকা কেউ চুরি করেছে, পকেট মেরেছে, সেই পকেট মারটাকে ধরে দুটো চড় থাপ্পড় দিল রাস্তায়, ও সেটা তো হবে। কিন্তু এই পকেট মারের এই পকেট থেকে মানে এই যে টাকা চুরির অভ্যেসটাতে যে তার প্রবৃত্তির নষ্টটা হলো, যে সুযোগ সে যে ওই এক দুদিনের যদি হেফাজতে যাওয়ার পরে সারা জীবনটা যে আর চাকরি পাবে না, অন্য সুযোগ থেকে বঞ্চিত হয়ে থাকবে, এর ক্ষেত্রে পলিটিক্যাল অপরচুনিটি থেকে আরও বড় স্কেলে, ন্যাশনাল স্কেলে কিছু করতে পারত, সেগুলো থেকে সব বঞ্চিত হয়ে গেল। এটা পার্মানেন্ট ড্যামেজ করে ফেললো। হ্যাঁ, শুধু নিজের নয়, বাংলারও নয়, তাদের পুরো ক্যাডার, তাদের যত মন্ত্রী এমএলএ, সবার কেরিয়ার নিয়ে তারা ছিনিমিনি খেললো। এবারে যদি একটু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে নজর ফেরানো যায়, তাহলে তাকে বড়সড় একটি অফার দিয়ে বসেছেন সোনিয়া গান্ধী। যেই কংগ্রেস থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় এককালে তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন, আজকে তার এমনই অবস্থা, সেই কংগ্রেসে ফিরে যাওয়ার নহবত এসছে। এবং সেখানে জল্পনা যেটা অত্যন্ত তীব্র হচ্ছে, হয়তো তিনি নিজের অস্তিত্ব রক্ষার জন্য সেই কংগ্রেসেই ফিরে যেতে রাজি হবেন। আপনি বললেন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব স্বার্থসিদ্ধির জন্য বৃহত্তর স্বার্থকে জলাঞ্জলি দিয়েছিলেন, এখনও ঠিক ওই সুবিধাবাদীর মতোই পালিয়ে গিয়ে পুনরায় তার সেই মাতৃস্থানীয় যে দল, মানে অর্থাৎ কংগ্রেস, সেখানে ফিরে যাওয়া রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে করেন? প্রথম কথা, আমার মনে হয় না তাকে কংগ্রেস নেবে, মুখে যাই বলুক না কেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি কংগ্রেসে ঢোকে, সেখানে রাহুল গান্ধীর আর জায়গা হবে না। কারণ সে যেহেতু সর্বগ্রাসী একটা নেত্রী, হ্যাঁ, সে এমনভাবে জিনিসটাকে চালাবে, একটু যদি এখন তার পায়ের তলায় মাটি নেই, তাকে যদি সোনিয়া গান্ধী এই ভুলটা করে, তার পায়ের তলায় মাটি দেয়, তারপরে কিন্তু সে পুরো কংগ্রেসটাই ছারখার করে দেবে এবার। তো সেইটা, এবং রাহুল গান্ধী যার কেরিয়ারের জন্য তার মা এত স্যাক্রিফাইস করেছে, মনমোহন সিংকে দিয়ে দেশ চালানো করিয়েছে, প্রণব মুখোপাধ্যায়কে বঞ্চিত করে, আমাদের ভারতের উন্নতিকে বঞ্চিত করে, তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় না মমতাকে ডাইরেক্ট এন্ট্রি টু কংগ্রেস হবে, আমার পার্সোনাল মত। যেটা হতে পারে, কারণ মমতার আজকের ডেটে কোনো বার্গেনিং পাওয়ার নেই। একটা জায়গায় যদি সে যেতে হয়, আগেরবার ইন্ডিপ জোটের সে মুখ হতে চেয়েছিল, কিন্তু তখন তাকে মুখ হতে দেওয়া হয়নি, খার্গেকে করা হয়েছে। আজকের ডেটে যে তখন সে তার পিকে 40টা কত এমপি নিয়ে এমপিতে ছিল, তাই না, সবচেয়ে বেশি ছিল আফটার কংগ্রেস, তখনই সে হতে পারেনি। আজকে তো সে সর্বহারা, আজকে তার সাথে তার নিজের ভাইটা পর্যন্ত নেই। তো সেইখানে দাঁড়িয়ে তাকে জমি দিতে হবে কেন, সেই প্রশ্নটা কংগ্রেস বারবার করবে, কিন্তু তাও তাকে নেবে, কারণ তাদের কাছে 1 লাখ কোটি টাকারও বেশি সম্পত্তি আছে, যেটা তৃণমূল এখনও ঠিক এত বড়োভাবে হারবে আর এরমভাবে পার্টিটা ধ্বংস হয়ে যাবে ভাবেনি। তো এটা খুব ফাস্ট হয়েছে। তো ওদের যত টাকা আছে সেটা পার্কিং করা হয়নি এখনও ঠিক জায়গা মতন। ওই পার্কিং করতে ওদের 3 মাস 4 মাস সময় লাগবে। এই 3-4 মাস সময়টা এরা কি করবে, প্রথমে এই যারা রেজিগনেশন করছে, পার্টির সিম্বল নিতে যাবে, এই সবগুলোকে তারা বারবার এই কপিল সিব্বল আর মনু সিংভিকে দিয়ে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করাবে, করে ওটাকে 4 থেকে 6 মাস টানবে। ওই যে সময়টাতে এই কোর্টের এই ব্যাপারটা চলবে, ততদিনে ওরা সব টাকাটাকে যেখানে যা গ্যারেজ করার করে দেবে বিদেশে। ঠিক আছে, আমার কাছে যেটুকু আগে একটা এতে শুনেছিলাম, যে দেশ থেকে টাকা, এখান থেকে টাকা যায় দুবাই, দুবাই থেকে যায় লন্ডন, লন্ডন থেকে যায় জার্মানি, জার্মানি থেকে বিভিন্ন রাশিয়ান
কল গার্ল, রাশিয়ান বার ডান্সারদের কাছে আমাদের বাঙালির টাকা রয়ে গেছে। মানে কোল স্ক্যামের টাকা বলো বা আরও অন্যান্য স্ক্যামের টাকা তাদের কাছে পার্কিংয়ে আছে। তো এই জিনিসগুলোকে র্যাপ আপ করে নিয়ে এসে আবার একটা বিশ্বস্ত জায়গায় করা, সেটার একটা সময় আছে। আর যখন তারা পাওয়ারে নেই, এটা যাদের কাছে আছে তারা কতটা কোঅপারেট করবে সেটা খুব সমস্যার। আর এটা তো যেহেতু লিগ্যাল রুট নয়, হাওয়ালা রুট, তো সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে না ওরা। তো জিনিসটা ওটা ক্যালকুলেশনই রেখেছে যে যা 25, 30, 50% যা রিকভারি হবে ওতেই আমাদের মানে বহু হাজার কোটি টাকার একটা সম্পত্তি। এবার ওই বহু হাজার কোটি টাকা থেকে কংগ্রেসকে একটা পোর্শন দিতে হবে, কারণ কংগ্রেস ওদেরকে একটা শেল্টার দেবে খুব শিগগিরই। আমার প্রেডিকশন হচ্ছে তৃণমূল এম বলে একটা পার্টি তৈরি হবে, যেরকম কংগ্রেস আই বলে একটা পার্টি তৈরি হয়েছিল। হ্যাঁ, ঠিক একই সিচুয়েশন হয়েছিল, কিন্তু সেরকম তৃণমূল এম বলে তৃণমূল মমতা ফ্র্যাকশন একটা তৈরি হবে। আর ওইদিকে ঋতব্রত আর বাকি তৃণমূল যারা নিজেদেরকে এখন বলবে আমরাই অরিজিনাল তৃণমূল, যেটা অত্যন্ত মিথ্যে এবং পাবলিকের ইমিডিয়েট রিজেক্ট করা উচিত, কারণ তাদের কোনো অস্তিত্ব নেই মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া। আমরা চিরদিন শুনে এসেছি আমি একটাই পোস্ট আর বাকি সব ল্যাম্প পোস্ট। হ্যাঁ, তো সেইখানে দাঁড়িয়ে ঋতব্রত যদি আজকে এলওপি হয়, সেটা হচ্ছে ওই অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টারের মতন অ্যাক্সিডেন্টাল এলওপি। আর ওকে কি করেছে বাকিরা, মানে চাগিয়ে দিয়ে সামনে দাঁড় করিয়ে দিয়েছে, কারণ ওর তো কোনো অ্যালিজেন্স নেই। ওর তো মমতার সাথে মাত্র 4-5 বছরের আলাপ সেই থেকে ওর আজকে এত কিছু, তো ওর ভেঙে যেতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু যারা ধরো 30 বছর ধরে 25 বছর ধরে করেছে, তারা প্রথমেই ফার্স্ট স্টেপটা নেওয়ার আগে অনেক ইতস্তত করেছে, তাদের অনেক স্মৃতি আছে মমতার সাথে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় তো এরকম ছিলেন না, তো সেই জন্য ইতস্ততার সুযোগ নিয়ে একে এগিয়ে দিয়েছে। এখন ঋতব্রত একটা বোড়ে মাত্র, যেই এদের এখন পার্টি ফান্ডে 1,500 কোটি টাকা আছে তৃণমূলের, যেটা ডিয়ার লটারি এবং ইলেকটোরাল বন্ডের থ্রু দিয়ে ফেয়ার মিন্সে পাওয়া টাকা। হ্যাঁ, 5,000 ছিল মনে হয়, এখন কারেন্ট ব্যালেন্স মনে হয় 1,500-এর মতন শুনেছি, আমি এক্স্যাক্ট জানি না নাম্বারটা। তো এখন এই যে ঋতব্রত অ্যান্ড কোম্পানি এবং 60 জন, মানে আলিবাবার 60 চোর, হ্যাঁ, এদের টার্গেট হচ্ছে ওই 1,500 কোটি টাকা। ঠিক আছে, এবার ওইটার ভাগ বাটোরা হবে, প্লাস প্রচুর রিয়েল এস্টেট আছে তৃণমূলের কাছে, প্রতি পাড়ায় পাড়ায় পার্টি অফিস। এই এত রিয়েল এস্টেট ওই পার্টি অফিসটাকে ভেঙে যদি একটা দোকানকে দিয়ে দেয়, সেটার ভ্যালুয়েশন কত হবে কোনো আইডিয়া আছে আজকে সারা বাংলা জুড়ে? তো যতক্ষণ এরা এই জিনিসটাকে করবে, সাইডে করবে টিল নেক্সট ইলেকশন, দুটো স্ট্রিম অফ অ্যাকশন হচ্ছে। হ্যাঁ, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এম চলবে তার টাকা সাইফন অফ করার জন্য বিভিন্নভাবে 6 মাসের টাইম উইন্ডো নিয়ে কংগ্রেস ওকে ডাইরেক্ট এন্ট্রি দেবে না। কংগ্রেস অন্যরাও ফিরতে চেয়েছিল আগে কংগ্রেসে, শরদ পাওয়ার একটা সময় ফিরতে চেয়েছিল, সে সময়ও পায়নি। মানে ইনক্লিনেশন যদি চাইতো আমাদের সোনিয়া গান্ধী ফিরতে দিতে পারতো, কিন্তু দিতে চায়নি। তার কারণ রাহুল গান্ধীর ভবিষ্যৎ, এবং এখন তো প্রিয়াঙ্কা গান্ধীও এসে গেছে, তাদের ভবিষ্যৎ জড়িত। তো এই অবস্থায় দাঁড়িয়ে ঋতব্রতর টার্গেট খুব ক্লিয়ার। ঋতব্রতর টার্গেট হচ্ছে 1,500 কোটি টাকা। ওটাকে হিস্সাটাকে ঠিকঠাক করে সবার মধ্যে কথা হয়ে গেছে যে আমাদের মধ্যে এইরকম রেশিওতে হবে। আর বাকিদের টার্গেট, কারণ যার কাছে সিম্বল তার কাছে টাকা, আজকের ডেটে মমতার কাছে সিম্বলটা নেই। তো এইবার আর দ্বিতীয় হচ্ছে মমতার এই টাকা এবং এই করতে করতে 6 মাস পার করে দেবে। এর মধ্যিখানে আমরা দেখতে পাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকবার ভেতর বাইরে করবে। হ্যাঁ, করতে করতে হঠাৎ করে একটা চোখের প্রবলেম নিয়ে আমেরিকা চলে যাবে, আর পাওয়া যাবে না। তো সে মালিয়া ইন আমেরিকা, হ্যাঁ, সেই স্টেটাসে চলে যাবে।
তো এটা আমার মানে এখন জানি না আমি এখন অ্যাস্ট্রোলজিতে শিফট করে যাব কি না। তো তবে আমার মানে কি হয় না, একটা পলিটিক্যাল অ্যানালিসিস থেকে একটা সিরিজ অফ ইভেন্ট আমি দেখতে পাচ্ছি যেটা হতে পারে। স্যার আপনি অ্যাস্ট্রোলজির কথা বলছিলেন, ভবিষ্যৎ দ্রষ্টার কথা বলছিলেন। আপনার বেশ কিছু মানে অধিকাংশ প্রেডিকশনই কিন্তু আজকে বর্তমান জায়গায় দাঁড়িয়ে বাস্তব। তার মধ্যে থেকে আপনি প্রথমেই বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই ইলেকশনের ফলাফল ঘোষণার পর একটা পেনশনের ব্যবস্থা করে দেওয়া হোক। সেটাও দেখছি আমরা সত্যি হলো। একদম, একদম, একদম। পরবর্তীতে আপনি বলেছিলেন যে ফলাফল ঘোষণার পর তৃণমূল হেরে গেলে আর ১ মাসও এই দলটার অস্তিত্ব থাকবে না। ১ মাসও গেল না, ২৫ দিনের মাথাতেই দেখলাম যে কিভাবে ছন্নছাড়া তাসের ঘরের মতো ভেঙে পড়ল। তো সেখানে এই যে নতুন তৃণমূল ব্লক, আপনি যেরকমটাই এতক্ষণ বলছিলেন, নতুন তৃণমূল ব্লক, সেখানে কাকলি ঘোষ দস্তিদার চিঠিতে স্পষ্ট উল্লেখ করেছেন তারা সরাসরি বিজেপিতে যাচ্ছেন না, কিন্তু এনডিএ সরকারের হাত পোক্ত করতে তারা সমর্থন জানাচ্ছেন আর কি। তো এইটাকে রাজনৈতিকভাবে কিভাবে দেখছেন? কিছু নেই, দেখুন ওই ওদের সারভাইভ করতে হবে, এবং এই সারভাইভালটা লাগবে 2027-এর ইলেকশন অবধি, এই 29-এর ইলেকশনটা অবধি। হ্যাঁ, তো এই 4টে বছর ওরা জানে এনডিএ বা মোদি সরকার ইজ, তাকে হারানো বা অপদস্থ কিছুই করা যাবে না। বরঞ্চ যদি তারা এখন বক্তব্য রাখা শুরু করে একের পর এক লোক, প্রতিটারই তো ফাইল খোলা আছে না, আর মোদি বলেই গেছে যে ফাইল খুলেগা সবকা। হ্যাঁ, সবকা বিকাশ সবকা ফাইল, এরকম একটা কিছু, মানে সবকা হিসাব বলেছে, আমি ওটাকে জাস্ট অন্যভাবে বলছি। তো সবকা ফাইল খুলেগা, এই যেই ফাইল খোলা শুরু যাতে না হয় সেই জন্য তারা বাইরে থেকে সাপোর্ট দেবে। আর কয়েকটা এখন খুব বড় বড় বিল আসতে চলেছে আগামী দিনে, সেইখানে বিজেপির স্বার্থ হচ্ছে গিয়ে এই 2/3 মেজরিটির জন্য যে উমেন্স রিজার্ভেশন বিলটা পাশ করাতে পারলো না, ওটা যেই নাম্বারটা হিট করে যাবে, প্লাস রাজ্যসভায় যে নাম্বারটা নেই বিজেপির কাছে, সেইটা যখনই এসে যাবে তখন এই বিগ চেঞ্জ রিফর্ম বিলগুলো আমাদের কাছে মানে বিজেপি ইন্ট্রোডিউস করবে। এই বিজেপির বিলগুলো ইন্ট্রোডিউস করা মানেটা কি, যে আজকে যদি আমি উমেন্স রিজার্ভেশন বিলটা করি এবং ডিলিমিটেশন বিলটা করি, সিএ করি, হ্যাঁ, এনআরসি করি, এই যেগুলোতে বড় বড় কনস্টিটিউশনাল বিলগুলো, সেইগুলো যখনই আমি করব, আমি একটা পার্মানেন্ট ইম্প্যাক্ট আনতে পারবো দেশের। আর পার্মানেন্ট ইম্প্যাক্ট হলে কি হয়, পার্টির লংজিভিটি বাড়ে। যে জন্য ধরো মনরেগার মতন একটা স্কিম বা 100 দিনের কাজের স্কিম, যেটা এটা কি হয়েছে, এটা প্রতিটা মানুষকে টাচ করেছে। এবং কংগ্রেসের যে দ্বিতীয়বার ভোটে ফিরে আসা, মানে প্রণব মুখার্জির অত এর পরেও, অত করাপশনের পরেও, সেটা কিন্তু প্রাইমারিলি এইসব ওয়েলফেয়ার স্কিমের বেসিসেই ফিরে এসছে। তারপরে গিয়ে আন্না হাজারেকে সামলাতে না পেরে, বা আন্না হাজারের পিছনে যারা ছিল তাদেরকে সামলাতে না পেরে এই অবস্থায় পৌঁছেছে। তো যেটা বলছিলাম, যে আজকের ডেটে বিজেপির হচ্ছে এটা লাভ, যে ওই সংখ্যাটা তাদের পার্লামেন্টে দেখালে পার্টির মানে লংজিভিটি ইন দ্য বাড়বে। আর এবং একটার পর একটা বড় বড় বিল আনলে কি হয়, যে সেগুলো তো প্রতিটা স্টেটকে ইম্প্যাক্ট করে। এরপরে যে স্টেটের ইলেকশনগুলো আছে সেখানেও সুবিধা হবে, প্লাস ডিফেন্সের জন্য সুবিধা হবে। যে বা এই যে ওয়াটার ট্রিটি, পাকিস্তানকে এ করার জন্য যা যা আছে, এইগুলো বিগ বিগ টিকিট আইটেমগুলো ইন্ট্রোডিউস করতে পারে। এখন তো খুচরো কেসে হচ্ছে না, খুচরো থেকে এবার বড় বড় আইটেমগুলোতে কাজ করতে পারবে। যেরকম তোমার কী বলে, আমাদের কাশ্মীরের এটা করেছে। আমার তো এক এক সময় মনে হয় বাংলারও হয়তো কোনো সময় ইউনিয়ন টেরিটরি এই জায়গাটাকে করতে পারে, চিকেন স্নেকটাকে, যাতে ডিফেন্সটাকে স্ট্রং করা যায়। স্যার এদিকে দেখা যাচ্ছে যে সমস্ত বিক্ষুব্ধ সাংসদরা
রয়েছেন তাদের দলে এবারে সরাসরি নাম লিখিয়ে ফেললেন নাকি সায়নী ঘোষ, যে সায়নী ঘোষ একদম ধোপদুরস্তভাবে একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের কপিক্যাট ছিলেন। তার বেশভূষা থেকে শুরু করে তার পোশাক আশাক, চুল বাঁধা স্টাইল, সমস্ত কিছু কথা বলার ধরন, সেই সায়নী ঘোষ নাকি এখন বিক্ষুব্ধ, মানে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী। আবার দেখা যাচ্ছে জুন মালিয়া, যেই জুন মালিয়া এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় তিনি বেড়ে উঠেছেন এবং সেরকম কোনো রাজনৈতিক প্রেক্ষিত না থাকা সত্ত্বেও তিনি সাংসদ হয়েছেন, তিনিও বিক্ষুব্ধের দলে। তো এই যে হঠাৎ করে এদের এই বিজেপি প্রীতি, এর পিছনের কারণটা কি? এগুলো বিজেপি প্রীতি না। আর 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 সব মনে রাখতে হবে যে তৃণমূলের যত এমএলএ, যত এমপি, এই সবটাই মমতার হাত ধরে। এদের সায়নী হোক বা জুন মালিয়া হোক বা কল্যাণ ব্যানার্জি হোক, এদের কারোর কোনো ক্ষমতা নেই। আজকে কল্যাণ ব্যানার্জি আমার যতদূর ধারণা হাইকোর্টের সবচেয়ে বেশি কেস হেরে যাওয়া উকিলের মধ্যে একজন। হুম এদের কাউর খেটে খাওয়ার ক্ষমতা নেই। মানে তাদের যে কি বলে না, ওই সেলেবল স্কিলস, এদের কাউর সেলেবল স্কিল নেই যেটা মার্কেটে লাগে। আজকে জুন মালিয়া বা শাইনি এরা তো মনে হয় সিনেমা বা টিভি করতেন, তাই না? তো সেটার তো একটা শেলফ লাইফ থাকে। তো সেই শেলফ মানে মানে আই এম নট মানে কোনো রকম ডিসরেসপেক্ট ছাড়া, যে কোনো অ্যাক্টার অ্যাক্ট্রেসদের একটা শেলফ লাইফ থাকে, যে কোনো শিল্পীর একটা শেলফ লাইফ থাকে। হ্যাঁ, তো তো সেই শেলফ লাইফের তারা সবাই শেষের দিকে। হ্যাঁ, আইদার শেষ হয়ে গেছে জুন মালিয়ার মতন, বা সায়নী ঘোষ শেষের দিকে। তো এদের বিক্ষুব্ধ হলো আর না হলো, এদের বিক্ষুব্ধ বলাটা খুব ভুল। এরা বেসিক্যালি এরা হচ্ছে পলিটিক্যাল এমপ্লয়ি। একটা এই দু তিনটে কোম্পানি মার্কেটে আছে, সিপিএম, তৃণমূল, বিজেপি। এই তিনটে কোম্পানির মধ্যে এরা একটা কোম্পানি ছেড়ে আরেকটা কোম্পানিতে যায়। সেটাতে যেমন কোনো এথিক্সের ব্যাপার নেই, মাইনে বাড়লে, সুযোগ সুবিধা, পার্কস বাড়লে যেমন লোকে এমপ্লয়িরা চেঞ্জ করে, এরাও তাই। এদের সাথে কোনো মানে এথিক্স বা পলিটিক্যাল আইডিওলজি এইসব শব্দকে গোলানোর কোনো জায়গা নেই। এটা সিম্পল একজন নর্মাল অফিস ক্যারানির মতন। আজকে এখানে এই অফিসে আমাকে 5,000 টাকা মাইনে, অন্য অফিসে 5,500 টাকা মাইনে, আমি 5,500 চলে যাব, এই হচ্ছে ব্যাপার। আপনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম এক্ষুনি উল্লেখ করলেন। সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি এক কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেনাপতি আখ্যা দিয়েছিলেন, সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে, যা হয়েছে তার জন্য, সমস্ত কিছুর জন্য দায়ী অভিষেক, হয় ওকে রাখুন, আমাদের ছেড়ে দিন। হ্যাঁ, মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বলতে গেলে তো ওটাই সমস্যা না, উনি দিনে বলেছেন না রাতে বলেছেন, সেইটা বোঝাটা যদি ক্ল্যারিফিকেশন না থাকে, তার সম্বন্ধে নির্দিষ্ট করে কিছু বলা যায় না। হ্যাঁ, তো যাই হোক, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওর যা কামানোর ছিল ও কামিয়ে নিয়েছে, ঠিক আছে। এখন ওনাকে এবার ছেড়ে দেওয়া উচিত। উনি এনাফ কেসও হেরে গেছেন জীবনে। হ্যাঁ, ওনার কথা না কোর্টেও শোনে, সেই নিয়েও আজকে আক্ষেপ শুনছিলাম। হ্যাঁ, না দিদি শোনে, না পার্টিতে কেউ শোনে। তো একটা ফ্রাস্ট্রেটেড লোক যেরকম মহিলাদের অসম্মান করে, ও সেরকম করে। যেরকম মদ খেয়ে এসে আমরা দেখি না, রিক্সাওয়ালারা তার বাড়ির বউকে বা প্রতিবেশীর বউকে অসম্মান, গালাগালি, মারধর। হ্যাঁ, তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ঠিক তাই। হ্যাঁ, টাইটেল যদিও বন্দ্যোপাধ্যায়, বাট ওনার মানে রুচি যেরমভাবে পিচকিরি দিয়ে দোল খেলেছে, যা মুখের ভাষা, উনি ওই স্ট্যান্ডার্ডের। তো ওনার কে যুবরাজ থেকে আজকে তার মীর জাফর হয়ে গেল, হ্যাঁ, সেই হিসেব ওনার কিচ্ছু এসে জানো না, এনাফ টাকা কামানো হয়ে গেছে এইসব করে। হ্যাঁ, আর অনেক পলিটিক্যাল মাসেল তৈরি করেছিল, অনেক আজকে এমন অবস্থা হয়ে গেছে যে বা আমাদের উত্তরপাড়া কন্যগড়ের চেয়ারম্যানরা নিজেরাই নির্দেশ দিচ্ছে যে আমাদের পার্টি অফিসটা ভেঙে ফেলো। হ্যাঁ, সিরিয়াস, এটা আমার মানে যে ছেলেটা ডাম্পার নিয়ে ভাঙে, তার সাথে আমার মানে বাই চান্স আজকে কথা হয়েছে। তো সে আমাকে বলছে, দাদা আমাদের চেয়ারম্যান ডেকে বলছে আমার পার্টি অফিস ভেঙে ফেলো, কী অবস্থা।
হ্যাঁ, যদিও তৃণমূলের চেয়ারম্যান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে একের পর এক সাঁড়াশি প্যাচের মতো দেখছি আমরা বিভিন্ন রকম কেস একদম গলা টিপে ধরতে চাইছে, শ্বাসরোধ করতে চাইছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ওই ডিজে বাজানোর নিয়ে মন্তব্য। এবারে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সেই তদন্তভার নাকি সিআইডি নেবে। তাহলে কি এবারে খুব তাড়াতাড়ি আমরা দেখতে চলেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিহার যাত্রা? সিআইডি নিলে তিহার হবে না, সিআইডি নিলে আলিপুর বা এই ধরনের ইন্ডিয়া মানে বাংলার মধ্যে হবে। হ্যাঁ, ইডি নিলে, ইডি সিবিআই নিলে তিহার হবে। তো হ্যাঁ, হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এরপরেও যদি না হয় না, অ্যাটলিস্ট অনুব্রতর মতনও যদি 2-3 বছর ঘুরে না আসতে পারে। হ্যাঁ, জানি না অনুব্রতর কোনো অনেকদিন শুনিনি কথাটা ওনার, হ্যাঁ, কী হয়েছে ওনার গুড় বাতাসা বা যাই হোক, হ্যাঁ হ্যাঁ, চরম। তো তো এইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেল যাত্রা নিশ্চিত। মমতা বন্দ্যোপাধ্যায় তো বেঁচে গেলেও যেতে পারে, কারণ ওনার নামে ডাইরেক্টলি তো কোনো কেসের নেই। তো আর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে কারণে সিআইডি ডাকছে, এই যে সই জাল করা, এটা যদি আজকে ভোটের রেজাল্ট অন্য হতো, তাহলে কি এই দুজন লোক গিয়ে কমপ্লেন করতো আমাদের সই জাল করেছে বলে? এ তো করেনি। এটা তো কোনো নীতিগত তারা পজিশন নেয়নি। এরা শুধু এই সই জাল করাটাকে ইস্যু করে বেরিয়ে যেতে চেয়েছে এখান থেকে। তো সেইটাতেই আরও মানে বিপাকে পড়ে গেছে অভিষেক। স্যার, শেষ প্রশ্ন করতে চাইবো মহুয়া মৈত্রকে দিয়ে। মহুয়া মৈত্র এই যে বিভিন্ন নেতা মন্ত্রীদের মানে তথাকথিত নেতা বা প্রাক্তন মন্ত্রী যারা বর্তমানে আর কি একের পর এক তাদেরকে ধরা হচ্ছে এবং গারদে পোড়া হচ্ছে, এই কর্মসূচির মধ্যে অত্যন্ত বিখ্যাত কর্মসূচি আর কি বর্তমানে ডিম ছোড়ো কর্মসূচি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে হাতেখড়ি হয়েছিল, একের পর এক দেখলাম আমরা প্রত্যেকের ওপরে ডিম বর্ষণ। তো এই ঘটনাকে মহুয়া মৈত্র বলেছেন এটি কোনো জনরোষ নয়, কোনো কিচ্ছু নয়, এটি ভেবে চিন্তে করা বিজেপির বাঁদরামো। কি বলবেন? না, বাদরামোর কি আছে? এটা যেরকম আকাশ থেকে বৃষ্টি হয় সেরকম হাত থেকে ডিম বেরোয়, তো বাদরামোর কি আছে? এটা তো একটা অসম্মানের প্রতীক। সে মুখে কালি লাগিয়ে দেওয়া যে করা হয়েছিল বিভিন্ন লোকের, তাই না? বা জর্জ বুশের ওপর একটা জুতো ছুঁড়ে মেরেছিল, তাতে তো আর তাকে মেরে ফেলার ইচ্ছে ছিল না, কিন্তু শুধু অপমানটা করা, এটাও সেই অপমান, এটাও সেই প্রতিরোধ, এটাও সেই আন্দোলনের একটা অংশ। এটাতে তো নেই। ওরা যদি ইট ছুটতে পারে, ডিমের মতন একটা সফট আইটেম না ছোড়ার কি সমস্যা? তাও সেদ্ধ ডিম হলে বেশি লাগতো। হ্যাঁ, তো নেই বলবো। আচ্ছা, মহুয়া মৈত্রকে নিয়ে, মানে মহুয়া মৈত্র অনেক আশা করেছিল যে কোনো মতে দিদি সরে গেলে সে ওই দিদির জায়গাটায় নেবে, কারণ ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারে এবং ন্যাশনাল মিডিয়া ওনার সাথে খুব প্যালি, প্লাস পিনাকি মিশ্র সাথে ব্যাকিং নিয়ে সে একটা জায়গা তৈরি করে ফেলবে। কিন্তু সে গুটি সাজাতেই মানে ওই জবনিকা পতন হয়ে গেল।